বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারির শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ সামষ্টিক অর্থনীতির মুদ্রাস্ফীতি মানে ইনফ্লেশনের উপর 2 নাম্বার আমি লেকচার দিচ্ছি। ইতিমধ্যে আমি 1 নাম্বার লেকচার কি করেছি দিয়েছি, আজকে 2 নাম্বার লেকচার। আমি অর্থনীতি প্রথম বর্ষ বলেছি, এখন এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে এবং ঢাকার 7 কলেজের প্রেক্ষাপটে, কিন্তু যারা চট্টগ্রাম বা ঢাকা বা অন্য বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছো, তোমরা সিলেবাসে দেখবে যে ইনফ্লেশনটা তোমাদের কোন ইয়ারে, যে ইয়ারে আছে সেই ইয়ারের ভিত্তিতে তোমরা পড়তে পারো। আমি লেকচারের শুরুতে তোমাদেরকে একটু অনুরোধ করব, ক্লাসটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কি করবে, দেবে। এতে কি হয় জানো, ইউটিউবে একটু লাইকের পরিমাণ যদি বেশি পড়ে তাহলে ইউটিউব এই ক্লাসটা একটু বেশি কি করে প্রচার করে। অন্তত যদি 100 জন যদি দেখো তো 100টা তো লাইক পাওয়ার কথা। যাক, আর ভালো না লাগলে তোমরা ইউটিউবে সার্চ দেবে, আর অনেক স্যাররা কি করছে ক্লাস দিচ্ছে, যেটা ভালো লাগে সেটা কি করবে দেখবে। এখন আসি যে আজকের ক্লাসে কি আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনা করব মুদ্রাস্ফীতি জনিত চাপের উৎস। কি আলোচনা করব? মুদ্রাস্ফীতি জনিত চাপের কি উৎস, ঠিক আছে? হ্যাঁ, সোর্স of inflationary pressure. Inflationary pressure. তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সোর্স অফ ইনফ্লেশনারি প্রেশার, যেটাকে বাংলায় বলে মুদ্রাস্ফীতি জনিত চাপের উৎস। আমি একটু অনুরোধ করব যে হ্যাঁ, আমাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু এটা আসে যে মুদ্রাস্ফীতি জনিত চাপের উৎস আলোচনা করো, পরীক্ষাতে আমাদের আসে। তো তোমরা এটার একটু ইংরেজি পোর্শনটাও কি করবে জানবে, সেটা হচ্ছে কি সোর্স অফ ইনফ্লেশনারি প্রেশার। কেন জানবে? তুমি বিসিএস এর ভাইবা দিচ্ছ, তোমাকে জিজ্ঞেস করলো যে সোর্স অফ ইনফ্লেশনারি প্রেশার বলতে কি বুঝছো, তুমি তো আটকা পড়ে গেলে। তোমাকে তো বাংলায় ওই মুদ্রাস্ফীতি জনিত চাপ বলতে কি বুঝে এটা তো নাও বলতে পারে, না বলার সম্ভাবনাই কি বেশি। সোর্স অফ ইনফ্লেশনারি প্রেশার বলতে পারে। অতএব অন্তত কিছু হেডলাইন আমাদের ইংরেজি কি জানা দরকার। এইটা আলোচনা শুরু করার পূর্বে একটু বলি, এই যেটা আলোচনা করব এইটার সাথে যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যে পার্থক্য আলোচনা করব। এই আলোচনার ভিতরেই আমার ওই চাহিদা বৃদ্ধিজনিত আর খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির পার্থক্যটাও তোমরা কি করতে পারবে, উপলব্ধি করতে পারবে। অর্থাৎ এক আলোচনায় 2টা প্রশ্নের উত্তর। চাহিদা বৃদ্ধি এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য, আর হচ্ছে মুদ্রাস্ফীতিজনিত চাপের উৎস। মুদ্রাস্ফীতিজনিত চাপের উৎস হচ্ছে 2টো। একটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমি গত ক্লাসে এটার ইংরেজি বলেছি ডিমান্ড পুল ইনফ্লেশন। আরেকটা হচ্ছে 2 নাম্বার খরচ অথবা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তাহলে
মুদ্রাস্ফীতির চাপের উৎস কয়টা? দুইটা। একটা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, আরেকটা খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এই যে দুটো উৎস চাপের, এই দুটোর কারণে চাপ কেন বলেছি, প্রেশার কেন বলেছি, যে এই দুটো কারণে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। প্রেশার, কার প্রেশারে মুদ্রাস্ফীতি হচ্ছে? এখানে দুটো প্রেশারে মুদ্রাস্ফীতি হচ্ছে, একটা চাহিদা বাড়ার কারণে আর একটা খরচ বাড়ার কারণে। এখন ডিটেলস আলোচনাতে যাওয়ার পূর্বে আমি প্রথমে তোমাকে একটু যোগান রেখা সম্পর্কে একটু আইডিয়া দেব, কারণ এখানে আমাকে সামগ্রিক চাহিদা রেখা অঙ্কন করতে হবে আর সামগ্রিক যোগান রেখা কি করতে হবে? অঙ্কন করতে হবে। আমি তোমাদেরকে প্রথমে একটু সামগ্রিক যোগান রেখা সম্পর্কে আইডিয়া দেব। এই সামগ্রিক যোগান রেখা সম্পর্কে যদি আমি আইডিয়া দিয়ে দিতে পারি, তাহলে আমি যখন চাহিদা বৃদ্ধিজনিত খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আলোচনা করব, তখন চিত্র ব্যাখ্যাটা আমার জন্য সহজ হয়ে যাবে। এর আগে একটা কথা বলি, যে আমরা জানি দাম বাড়লে যোগান কি বাড়ে, দাম বাড়লে যোগান বাড়ে, ঠিক আছে? আচ্ছা, দাম বাড়লে যোগান কেন বাড়ে? মনে করো যে 50 টাকা দামে কোনো একটা পণ্যের যোগান হচ্ছে 500 একক, আর 60 টাকা দামে এটার যোগান হচ্ছে কত? 700 একক। এই যে দাম বাড়ার কারণে যোগান বেড়েছে, এর কারণ হচ্ছে ক্রমবর্ধমান ব্যয়। ক্রমবর্ধমান ব্যয়, এই জন্য একটা কথা আমি বলেছি, আমাকে ম্যাক্রো ইকোনমিক্স বুঝতে হলে মাইক্রো ইকোনমিক্স বুঝতে হবে। এই ক্রমবর্ধমান ব্যয়ের ধারণা, এগুলো আমি মাইক্রো ইকোনমিক্সে আলোচনা করেছি। ক্রমবর্ধমান ব্যয়, ক্রমবর্ধমান ব্যয়টা কি? যত উৎপাদন বাড়াবো তত পার ইউনিট কস্ট কি হয়? বাড়ে। পার ইউনিট কস্ট মানে একক প্রতি খরচ। যত উৎপাদন বাড়াবো ততই কি হয়? যে পার ইউনিট কস্ট বাড়ে। মনে করো যখন আমি 500 একক দ্রব্য উৎপাদন করি, তখন লাস্ট ইউনিটের খরচ কত ছিল? 50 টাকা। লাস্ট ইউনিটের খরচ কত ছিল? 50 টাকা। এই জন্য আমি দাম রেখেছি কত টাকা? 50 টাকায় আমি 500 একক দ্রব্য কি করি? আমরা সাপ্লাই দিই। একজন আবার প্রশ্ন করে ফেলবে, স্যার যে লাস্ট একক উৎপাদনের খরচ মানে সর্বশেষ একক উৎপাদনের খরচ যদি 50 টাকা হয় আর দামও যদি 50 টাকা রাখি, তাহলে লাভটা কোথা থেকে আসলো? সর্বশেষ একক উৎপাদনের খরচ 50 টাকা বলেছে। ওই সর্বশেষ একক উৎপাদনের খরচ মানে কি? প্রান্তিক খরচ। আচ্ছা, সর্বশেষ একক উৎপাদনের খরচ যদি 50 টাকা হয়, হ্যাঁ, এর মানে কি? যে 500 ইউনিট, লাস্ট ইউনিট হচ্ছে 500 ইউনিট, এটার প্রোডাকশন কস্ট কত? 50 টাকা। তাহলে 499 ইউনিট যেটা, এটা প্রোডাকশন কস্ট 50 হচ্ছে কম, মনে করো 49 টাকা 50 পয়সা। 498 ইউনিটের মনে করো, ধরো এটা 49 টাকা, ধরো 75 পয়সা। এটা মনে করো 49 টাকা 50 পয়সা। 497 ইউনিটের খরচকে দেখো, যে 49 টাকা কত? 25 পয়সা। কেন? ক্রমবর্ধমান ব্যয়। দেখো তো কেন ক্রমবর্ধমান ব্যয়? দেখো তো, যখনই আমার প্রোডাকশনটা কি হচ্ছে? বাড়ছে, আমার প্রান্তিক খরচটা কি হচ্ছে? বাড়ছে। 49.25 থেকে 49.5 49.7 50, ঠিক আছে? অর্থাৎ প্রোডাকশন বাড়ার সাথে সাথে আমার খরচটা কি হচ্ছে? বাড়ছে। সো এটা ক্রমবর্ধমান ব্যয়। সুতরাং আমি যখন বলবো ক্রমবর্ধমান ব্যয়, এর মানে হচ্ছে আগের ইউনিটের প্রোডাকশন কস্টটা কি? কম। ভালো করে বুঝো। অনেকে মনে করে ক্রমবর্ধমান ব্যয় আর স্যার বলছে আগের ইউনিটের প্রোডাকশন কস্ট কম, এটা আবার কোন কথা? ক্রমবর্ধমান ব্যয় তো মানে কি? ব্যয় বাড়ার কথা। হ্যাঁ, ক্রমবর্ধমান ব্যয় মানে কি? উৎপাদন বাড়লে ব্যয় বাড়ে, উৎপাদন বাড়লে ব্যয় বাড়ে, কথাটা বুঝো। তাহলে যেহেতু ক্রমবর্ধমান ব্যয় বলেছি, তাহলে 500 একক উৎপাদন করেছি, লাস্ট ইউনিট কোনটা? 500 নাম্বার।
মানে 500তম একক হচ্ছে লাস্ট ইউনিট, এটা প্রোডাকশন কস্ট 50 টাকা। এর আগের ইউনিটের প্রোডাকশন কস্ট 49 টাকা 75 পয়সা, আগের ইউনিট 49 টাকা 50 পয়সা, এর আগের ইউনিট 49 টাকা 25 পয়সা। এখন দেখো তো এই যে উৎপাদন বাড়ছে না, 497 থেকে 500তে গেলাম, দেখো তো 49.25 থেকে কস্ট বেড়ে কোথায় গেছে, 50-এ গেছে। তো উৎপাদন বাড়ার সাথে সাথে কি হয়ে গেছে, খরচ বাড়ছে না। এইটা কি ক্রমবর্ধমান ব্যয়। অর্থাৎ ক্রমবর্ধমান ব্যয় হলে যে পরের ইউনিটে খরচ বাড়বে, আগের ইউনিটে খরচ কি কমবে। পরের ক্রমবর্ধমান ব্যয় হলে পরের ইউনিটে মানে উৎপাদন বাড়ালে খরচ বাড়বে, উৎপাদন কমালে খরচ কি কমবে। যেহেতু আমার লাস্ট ইউনিটের প্রোডাকশন কস্ট 50 টাকা, আমি দ্রব্যের দাম 50 টাকায় রেখেছি, আমি 500 একক সাপ্লাই দেবো। এত দেখো 499 একক থেকে আমার উদ্বৃত্ত আছে 25 পয়সা। 498 এই একক থেকে 498 নম্বর একক থেকে উদ্বৃত্ত আসছে 50 পয়সা, অর্থাৎ আগের ইউনিট থেকে আমার উদ্বৃত্ত আসে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখা যাচ্ছে যে ক্রমবর্ধমান ব্যয়ের কারণে আমরা প্রাইস রাখি লাস্ট ইউনিটের সমান কত, 50 টাকা। হ্যাঁ, এবং আমি 500 ইউনিট দ্রব্য কি করি, একক দ্রব্য উৎপাদন করি। আমি যদি 700 একক দ্রব্য যদি উৎপাদন করতে চাই, আমি পারবো না, কারণ বাজারের দাম কত, 50 টাকা। কারণ 700 ইউনিট দ্রব্য যদি উৎপাদন করতে চাই, অর্থাৎ 500 থেকে কোথায় যেতে চাই, 700 একক, তাহলে আমার প্রোডাকশন কস্টটা কি হবে, বেড়ে যাবে। প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, কারণ লাস্ট ইউনিটের খরচ বেড়ে যাবে। মনে করো লাস্ট ইউনিটের খরচ বেড়ে আমার কত টাকা হয়েছে, 700 নম্বর ইউনিটের খরচ বেড়ে 60 টাকা হয়েছে। অর্থাৎ বাজারে যদি কোনোদিন দাম বৃদ্ধি পেয়ে 60 টাকা হয়, তাহলে আমি 700 ইউনিট সাপ্লাই দিতে পারবো। যদি বাজারে যদি কোনো কারণে দাম বেড়ে 60 টাকা হয়, তাহলে আমি 700 ইউনিট সাপ্লাই দিতে পারবো। এই জন্য আমরা বলি দাম বাড়লে যোগান বাড়ে, দাম বাড়লে কি বাড়ে, যোগান বাড়ে। এটার পিছনে কারণ হচ্ছে ক্রমবর্ধমান ব্যয়। কারণ যোগান বাড়াতে গেলে, উৎপাদন বাড়াতে গেলে যেহেতু কি হয়, আমার লাস্ট ইউনিটের খরচ কি হয়, বৃদ্ধি পায়। এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে অপেক্ষা করতে হবে যে বাজারে দাম বাড়ে কিনা, তখন আমি কি করবো, সাপ্লাইয়ের পরিমাণটা বাড়াবো। আচ্ছা, এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটা চিত্র আঁকছি। আমি ভূমি অক্ষে এগ্রিগেট সাপ্লাই ধরেছি, সামগ্রিক যোগান, আর লম্ব অক্ষে কি ধরেছি, আমি দাম ধরেছি। লম্ব অক্ষে আমি দাম ধরেছি। মনে করো আমার প্রাইসটা হচ্ছে পি নট। এই পি নট প্রাইসে মনে করো যে আমার এগ্রিগেট সাপ্লাই মানে সামগ্রিক যোগান মানে উৎপাদন, যোগান মানে কি, উৎপাদন। আমি 1000 মণ ধান উৎপাদন করেছি, আমার কতটুকু ধান সাপ্লাই দিয়েছি, 1000 মণ। তা সাপ্লাই মানে কি, উৎপাদন। যে অপিনট দাম স্তরে আমার যে আমার দেশের সামগ্রিক যোগান, যেটা আমি উৎপাদন বলতে পারি, সেটা হচ্ছে YF। YF এফ কেন দিয়েছি, মনে করি যে এই পরিমাণ উৎপাদন হলে দেশে পূর্ণ নিয়োগ বিদ্যমান থাকে। কি বলেছি, এই পরিমাণ যদি উৎপাদন হয়, তাহলে দেশে কি থাকবে, পূর্ণ নিয়োগ থাকবে, অর্থাৎ সমস্ত নাগরিকের নিয়োগ হয়ে যাবে, কোনো বেকারত্ব নাই। মনে করি ধরে নিয়েছি, ঠিক আছে। তো মনে করি অপিনট উৎপাদনে OYF কি হয়, উৎপাদন হয়, সামগ্রিক যোগান, অর্থাৎ উৎপাদনের পরিমাণ হচ্ছে OYF। ধরে দিচ্ছি এটা পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন, ফুল এমপ্লয়মেন্ট। এই ফুল এমপ্লয়মেন্টের অ্যাপটা এখানে কি করেছি, আমি লিখেছি। আচ্ছা, এক্ষেত্রে আমার যোগান, এখানে একটা বিন্দু হচ্ছে কোনটা প্রিয় শিক্ষার্থীরা, ই নট বিন্দু, যেটা দাম আর উৎপাদনের ভিতরে সম্পর্ক দেখায়, এবং এই উৎপাদনটা হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন। ক্লিয়ার? আচ্ছা, এখন মনে করো অর্থনীতিতে দাম স্তর বেড়ে পি নট থেকে কত হয়ে গেছে, P2 হলো, পি নট থেকে P2 হলো, দাম স্তর বেড়ে। বুঝতে পেরেছ? এই দাম স্তর বাড়ার কারণে কি এখন আমি উৎপাদন বাড়াতে পারবো কিনা, এই প্রশ্নটা আমি তোমাদেরকে করলাম। এই দাম স্তর বাড়ার কারণে এখন আমার অর্থনীতির উৎপাদন বাড়বে কিনা, এই প্রশ্নটা তোমাদেরকে করলাম। আমার এই ভিডিওটা বন্ধ করে দাও, চিন্তা করো, উত্তর বার করো, তারপর দেখো আমার সাথে মেলে কিনা।
আমি আনসার দিচ্ছি, আমার দাম স্তর যদি বেড়ে যায় এরপরও আমার উৎপাদন কত থাকবে? E2 বিন্দুতে কত? OYF। কারণ P2 E2 যে কথা, OYF কি একই কথা। অর্থাৎ দাম স্তর বাড়ার পরও আমি উৎপাদন মানে সামগ্রিক সাপ্লাই বাড়াতে পারবো না। কেন বাড়াতে পারবো না? কারণ ওই যে একটু আগে বলেছিলাম যে এই OYF হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের সাথে সম্পর্কিত উৎপাদন বা সামগ্রিক যোগান। যেহেতু পূর্ণ নিয়োগ হয়ে গেছে, সেহেতু দাম বাড়ার পর উৎপাদনকারীরা বা নিয়োগকারীরা উৎপাদন বাড়াতে চাইবে স্বাভাবিক, কিন্তু পূর্ণ নিয়োগ হওয়ার কারণে শ্রমিক পাবে না। পূর্ণ নিয়োগ হওয়ার কারণে কি পাবে না? শ্রমিক পাবে না। কারণ সমস্ত শ্রমিকের কি হয়ে গেছে? পূর্ণ নিয়োগ হয়ে গেছে। অতএব উৎপাদন বাড়ানো কিন্তু যাবে না। আশা করি বুঝতে পেরেছ। আর উৎপাদনটা কোথায় থাকবে? P2 E2 মানে OYF। আচ্ছা, আবার দেখো, দাম স্তর মনে করো কত হলো? বেড়ে P3 হলো। দাম স্তর আরো বাড়লো। তো দাম স্তর যতই বাড়বে উৎপাদনকারীর মুনাফার পরিমাণ বাড়বে। উৎপাদনকারীর মুনাফার পরিমাণ বাড়লে সে উৎপাদনের পরিমাণটা বাড়াতে চাইবে, কিন্তু অর্থনীতিতে পূর্ণ নিয়োগ থাকার কারণে উৎপাদন OYF এর চেয়ে বেশি করতে পারবে না। উৎপাদনটা কোথায় থাকবে? এই E3 বিন্দুতে। প্লিজ, যদি এইটার বেশি উৎপাদন করতে পারতো, ধর এতটুকু উৎপাদন করতে পারতো, তাহলে এই বিন্দুটা কোথায় যেত? এই এখানে যেত, ঠিক না? কিন্তু এখানে যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু পূর্ণ নিয়োগ স্তর উৎপাদন OYF এ থাকতে হবে। P3 দাম স্তর রিলেটেড বিন্দুটা কোনটা? E3। তাহলে দেখো, এই বিন্দুগুলো যদি আমি কি করি? যোগ করি। এই বিন্দুগুলো যদি আমি কি করি? যোগ করি, তাহলে আমি অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ পাচ্ছি। এইটা কি পাচ্ছি? আমি লম্ব অক্ষের সমান্তরাল পাচ্ছি। অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ একেবারে স্ট্রেট, এটা সমান্তরাল করে লম্ব অক্ষের সমান্তরাল করে আঁকবে। লম্ব অক্ষের সমান্তরাল পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভটা লম্ব অক্ষের সমান্তরাল কেন হচ্ছে? এর কারণ হচ্ছে যে আমি অপিনট দাম স্তর থেকে আমার যে উৎপাদন বা সামগ্রিক যোগান OYF, এটা পূর্ণ নিয়োগ স্তরের সাথে সম্পর্কিত। ফলে দাম স্তর যখন বাড়তে থাকবে তখন আর উৎপাদন বাড়ানোর কোনো সুযোগ নেই। ঠিক আছে? ফলে এই YF এর সাথে P0 P2 P2 কম্বিনেশন বিন্দু E0 E2 E3 যোগ করলে লম্ব অক্ষের সমান্তরাল পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখন আসো, দাম স্তর যখন কি হবে? OP1 হবে। আমরা তো জানি দাম স্তর বাড়লে সে উৎপাদন বাড়াতে চাইবে, ঠিক না? এই যে দাম স্তর বাড়লে সে উৎপাদন বাড়াতে চাইবে, কিন্তু উৎপাদন বাড়াতে পারে নাই, ব্যর্থ হয়েছে। কিসের জন্য? পূর্ণ নিয়োগ থাকার কারণে। কিন্তু দাম স্তর কমে গেলে সে কি করবে? উৎপাদন কমাবে। কারণ যোগান রেখার বৈশিষ্ট্যটা কি? দাম বাড়লে যোগান বা উৎপাদন বাড়ে, দাম কমলে যোগান বা উৎপাদন কমে। তাহলে এই যে এখন দাম কমে গিয়েছে, তাহলে সে কি করবে? উৎপাদন কমিয়ে দেবে। হ্যাঁ, সে উৎপাদন কমাতে পারবে। মনে করি সে এই এতটুকু উৎপাদন করলো কোন বিন্দুতে? E1 বিন্দুতে। সে OY1 পরিমাণ উৎপাদন করলো বা সাপ্লাই দিল। OY1 পরিমাণ উৎপাদন করলো বা সাপ্লাই দিল কোন দামে? OP1 দামে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, OP1 দামের উপরের যে দামগুলো আছে P2 P3, এগুলোতে তার সাপ্লাই বেশি দেওয়ার কথা ছিল, কিন্তু সে পারে নাই। কারণ এই P0 দামে যে উৎপাদনটা হয়েছিল সেটা পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন, এই জন্য উপরের দামে সে আর উৎপাদন বাড়াতে পারে নাই। কিন্তু নিচের দামে সে কি করবে? উৎপাদন বা সাপ্লাই কমিয়ে দিতে পারবে। সে উৎপাদন বা সাপ্লাই কতটুকু দিল? OY1 দিল। এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব, ভিডিও অফ করে দিবা, উত্তর চিন্তা করবা, ভিডিও অন করে দেখো আমার সাথে মিলে কিনা। এই যে OY1 উৎপাদন স্তর মানে সামগ্রিক যোগান, এই উৎপাদন স্তর বা সামগ্রিক যোগানে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ আছে কিনা
এই প্রশ্নটা আমি তোমাদেরকে করছি। এখন ভিডিও অন করে দেখো আমার সাথে তোমাদের উত্তর মিলছে কিনা। এখানে পূর্ণ নিয়োগ নেই, এখানে অপূর্ণ নিয়োগ রয়েছে। কি রয়েছে? অপূর্ণ নিয়োগ রয়েছে। কেন? মনে করো অর্থনীতিতে 10,000 লোকের কর্মসংস্থান হলে, মনে করি একটি অর্থনীতিতে 10,000 লোকের কর্মসংস্থান হলে পূর্ণ নিয়োগ হয়। তাহলে ডেফিনেটলি এই OYF পূর্ণ নিয়োগ স্তরের যে উৎপাদন, সেখানে 10,000 লোকের কি হয়েছে? কর্মসংস্থান হয়েছে। তাহলে OP1 দামে যখন আমি OY1 যখন কি করব? উৎপাদন করব, যেটা পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদনের চেয়ে কম, তাহলে কম উৎপাদন করতে গেলে মানুষ কি লাগবে? শ্রমিক কি লাগবে? কম লাগবে। মনে করি এখানে শ্রমিক লাগে কত? 8,000। তাহলে আমার 2,000 শ্রমিক কি হয়ে গেল? বেকার হয়ে গেল। অতএব যে আমার এই উৎপাদনটা হচ্ছে অপূর্ণ নিয়োগের সাথে সম্পর্কিত। এখন দেখো তো আমি এই সাইডটা যোগ করি। এখন দেখো তো সাপ্লাই কার্ভটা কি হয়ে গেল? সাপ্লাই কার্ভটাকে আমরা এই যে এই AS কি হলো? সাপ্লাই কার্ভ। ঠিক আছে, AS এই পুরা রেখাটা হচ্ছে কি আমার সাপ্লাই। এখান থেকে কি হয়েছে? স্টার্ট হয়েছে এই যে আমার AS রেখাটা। তা আমার এগ্রিগেট সাপ্লাই কার্ভের একটা অংশ ডান দিকে ঊর্ধ্বগামী, আরেকটা অংশ লম্ব অক্ষের সমান্তরাল। আমার এগ্রিগেট সাপ্লাই কার্ভের একটা অংশ ডান দিকে ঊর্ধ্বগামী, আরেকটা অংশ লম্ব অক্ষের সমান্তরাল। এখন আমি একটা প্রশ্ন করছি, ভিডিও অফ করে দিবা, চিন্তা করবে, তারপর উত্তর কি করবে? বের করবে। দেখো যে আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করছি, যাতে অনার্স পাস করার পর কোনো ভাইবা পরীক্ষাতে যাতে কোনো প্রশ্ন হলে নিয়োগের পরীক্ষায় যাতে উত্তর দিতে পারো। ঠিক আছে? কেন? সেখানে আমাদেরকে প্রশ্ন করে, সেখানে আমাদেরকে কি করে? প্রশ্ন করে। যেমন আমার বিসিএসে কি করেছিল? প্রশ্ন করেছিল। সে প্রশ্নটা কি ছিল? যে এগ্রিগেট সাপ্লাইয়ের একটা অংশ কখন ডান দিকে ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ার ব্যাখ্যা আর লম্ব অক্ষের সমান্তরাল হওয়ার ব্যাখ্যা। এগ্রিগেট সাপ্লাইয়ের যে ডান দিকে ঊর্ধ্বগামী অংশটা কখন পাওয়া যায় আর লম্ব অক্ষের সমান্তরাল অংশটা কখন পাওয়া যায়। ভিডিও অফ করে দাও, এখন অন করে আমি কি বলেছি আনসারটা শুনো, আর তোমার আনসারের সাথে কি করো মিলাও। ডান দিকে ঊর্ধ্বগামী অংশ পাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ থাকবে, অর্থাৎ বেকারত্ব থাকবে। আর যখনই অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জিত হবে, তখন উৎপাদন বাড়ানোর কোনো সুযোগ থাকে না, তখন অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ কি হয়ে যাবে? লম্ব অক্ষের সমান্তরাল হয়ে যাবে। দেখো এখানে আমি OP1 প্রাইম, ঠিক আছে, Y1 প্রাইম। দেখো যে এটা E1 প্রাইম নাম দিলাম। হ্যাঁ, দেখো OP1 প্রাইমে সামরিক যোগান বা উৎপাদন হচ্ছে OY1 প্রাইম। দাম যখন OP1 প্রাইম হতে বেড়ে OP1 হবে, তখন E1 বিন্দুতে সামগ্রিক যোগান বা উৎপাদন OY1 প্রাইম হতে বৃদ্ধি পেয়ে OY1 হয়েছে। এক্ষেত্রে সামগ্রিক উৎপাদন বা যোগান বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে যখনই দাম বেড়েছে, তখন আমার উৎপাদনকারীরা তাদের অর্থনীতিতে যে অ্যাক্সেস ক্যাপাসিটি আছে, মানে অ্যাক্সেস ক্যাপাসিটি মানে কি? উৎপাদন করার যে অতিরিক্ত যে ক্ষমতা আছে, সে অতিরিক্ত ক্ষমতা কি? অতিরিক্ত ক্ষমতা হচ্ছে যে মূলধন সামগ্রী আছে, সেটা দিয়ে আরও অতিরিক্ত উৎপাদন করার ক্ষমতা আছে। শ্রমিক কি আছে? বেকার আছে, তাদেরকে কাজে লাগিয়ে উৎপাদনটা বাড়ানো হয়েছে। যখন আমার দাম স্তর OP0 হয়েছে, তখন আমরা আরও উৎপাদন বাড়িয়ে আমরা OYF করেছি, এবং OYF উৎপাদনে আমরা পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে। যখন OP0 হতে দাম স্তর বেড়ে OP2 বা OP3 হয়েছে, যেহেতু অর্থনীতি পূর্ণ নিয়োগ হয়ে গেছে, আর উৎপাদন আমি বাড়াতে পারি নাই, সামগ্রিক যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়েছে। অতএব সামগ্রিক যোগান রেখার ডান দিকে ঊর্ধ্বগামী অংশ নির্দেশ করে অর্থনীতিতে এখনো পর্যন্ত বেকারত্ব রয়েছে, মানে অপূর্ণ নিয়োগ রয়েছে। আশা করি বুঝতে পেরেছ। আর লম্ব অক্ষের সমান্তরাল, এই যে লম্ব অক্ষ না, তাহলে এইটার সমান্তরাল অংশ নির্দেশ করে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে।
প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার আলোচনা কি করেছি, মূল আলোচনা, গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটা কি করেছি, আমি শেষ করেছি। এখন আসো আমি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা আলোচনা করব। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হচ্ছে যে জনগণের চাহিদার পরিমাণ যদি কি হয়ে যায়, বেড়ে যায়, জনগণের চাহিদার পরিমাণ যদি বেড়ে যায়, তখন জনগণ দ্রব্য এবং সেবা অধিক পরিমাণে কি করতে চায়, ক্রয় করতে চায়। যখনই তারা দ্রব্য এবং সেবা অধিক পরিমাণে ক্রয় করতে চায়, তখন বাজারে দ্রব্য এবং সেবার দামটা বেড়ে যায়, দাম বেড়ে যায়। এই যে দামটা বেড়ে গেল, এই যে মুদ্রাস্ফীতি হলো, এইটার পিছনে কারণটা কি? চাহিদা বেড়ে যাওয়া। এই জন্য এটাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ইংরেজিতে বলে ডিমান্ড পুল ইনফ্লেশন। এখন চাহিদা কেন বাড়ে? চাহিদা বাড়ার অনেক কারণ আছে। সরকার ব্যয় বৃদ্ধি করলো, সরকার ব্যয় বৃদ্ধি করলে কি হবে? চাহিদা বাড়বে। আচ্ছা, সরকার ব্যয় বৃদ্ধি করলে চাহিদাটা কিভাবে বাড়ে? হ্যাঁ, আমি তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করলাম যে চাহিদা কেন বাড়ে, তুমি বললা স্যার সরকার ব্যয় বৃদ্ধি করলে কি হয়? চাহিদা বাড়ে। আমি একটা কথা বলছি, আমি অনুরোধ করছি তোমাদেরকে যে খাতায় কোনোরকম মুখস্থ লেখে হয়তো ফার্স্ট ক্লাস 3 পয়েন্ট পেয়ে যাবে। এই 3 পয়েন্টটা, এই ফার্স্ট ক্লাসটা পরবর্তীতে আমার জন্য সমস্যা হবে। আমি ভাই বাবুরি যখন যাবে, তোমার সার্টিফিকেট যে দেখবে ওনারা তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো 3 পয়েন্টের উপরে, তা তোমাকে ওইভাবে কি করবে, একটু ভালো ভালো প্রশ্ন তোমাকে করবে। অর্থাৎ আমাদেরকে জানতে হবে, ভবিষ্যতের জন্য জানতে হবে। যখন চাকরি পরীক্ষা যাবে, নিয়োগ পরীক্ষা যাবে, তখন আমার কথাটা মনে হবে। এই জন্য আমি ক্লাস একটু লম্বা নেই, ব্যাখ্যা বিশ্লেষণ একটু বেশি করি। কারণ আমরা যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছি, আমরা নিম্নবিত্ত মধ্যবিত্তর যারা, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা কি করি, লেখাপড়া করি। বিদেশে গিয়ে লেখাপড়া করার মতো সুযোগ আমাদের কি নাই। আমাদেরকে দেশের ভিতরে থাকতে হবে, দেশের ভিতরে প্রতিযোগিতা করে আমাদের চাকরি বাকরি কি করতে হবে, পেতে হবে। অর্থাৎ কিছু আমাদেরকে জানতে হবে, তা নাহলে ভবিষ্যৎ আমাদের জন্য সমস্যা আছে। যাক, আমি তোমাকে ভাইভাতে প্রশ্ন করলাম যে চাহিদা কেন বৃদ্ধি পায়? তুমি বললে স্যার সরকারি ব্যয় বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি পায়। আচ্ছা, ভালো কথা। তো সরকারি ব্যয় বৃদ্ধি পেলে চাহিদা কিভাবে বৃদ্ধি পায় একটু ব্যাখ্যা করো তো। কাজ শেষ, আর ব্যাখ্যা কি হচ্ছে না। আসো আমরা একটা সহজ উদাহরণ দিয়ে কি করি আমরা বুঝে নিই। একটা সহজ উদাহরণ দিয়ে আমরা বুঝে নিই। মনে করো সরকার ধরো রংপুরে কারমাইকেল সরকারি কলেজ আছে, ঠিক আছে। আর সরকার কি করলো যে টাউন থেকে আরো 2 কিলোমিটার দূরে আরেকটা সরকারি কলেজ কি করলো, তৈরি করলো, ঠিক আছে। এক্ষেত্রে মনে করো সরকার প্রায় 100 কোটি টাকা ব্যয় করলো, ব্যয় করে আরেকটা সরকারি কলেজ কি করলো, তৈরি করলো। তো সরকার ব্যয় করলো কত? 100 কোটি টাকা। আচ্ছা, সরকার যখন 100 কোটি টাকা ব্যয় করবে, আরেকটা সরকারি কলেজ তৈরি করতে হলে বিল্ডিং তৈরি করতে হবে। তো বিল্ডিং তৈরি করতে হলে ইট পাথর বালু লাগবে, শ্রমিক লাগবে। এই ইট পাথর বালু শ্রমিকের টাকা কোথা থেকে আসছে? ওই 100 কোটি টাকা থেকে আসছে না সরকার যেটা ব্যয় করেছে? এর মানে কি, সরকার 100 কোটি টাকা যেটা ব্যয় করেছে, এই 100 কোটি টাকাটা কে পেয়েছে? শ্রমিক পেয়েছে, ইটের মালিক পেয়েছে, বালুর মালিক কি পেয়েছে, পাথরের মালিক কি পেয়েছে, কন্ট্রাক্টর পেয়েছে, ইঞ্জিনিয়ার পেয়েছে, যে গাড়িগুলো বালু ইট পাথর বালু টানে সেই গাড়ির মালিক, ড্রাইভার, হেল্পার তারাও কি পেয়েছে। সবাই এই 100 কোটি টাকা কি হয়েছে, পেয়েছে। তারপর দেখা গেল যে ঝকঝকে সুন্দর একটা সরকারি কলেজ রংপুর শহর থেকে 2 কিলোমিটার দূরে তৈরি হয়ে গেল। তাহলে সরকারের এই 100 কোটি টাকা ব্যয় বিভিন্ন শ্রেণীর মানুষের,
শ্রমের মালিক, বালুর মালিক, ইটের মালিক, ট্রাকের মালিক, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, এই 120 টাকা এই বিভিন্ন শ্রেণীর পকেটে গিয়েছে না, বিনিময়ে একটা কলেজ হয়ে গেছে। এই বিভিন্ন শ্রেণীর আয় বাড়লো কি না, এই বিভিন্ন শ্রেণীর আয় বাড়লে তারা এই টাকাটা নিয়ে বাজারে যাবে দ্রব্য এবং সেবা কেনার জন্য, বাজারে দ্রব্য এবং সেবার চাহিদা বাড়বে। ক্লিয়ার? আচ্ছা, এর পরের পোর্শনটা দেখো। এর পরের পোর্শনটা কি? যখনই এখানে সরকারি কলেজ হবে সেখানে শিক্ষক কর্মচারীরা আসবে না। এখন এই শিক্ষক কর্মচারীদের থাকার জন্য কি দরকার? বাসাবাড়ি দরকার না? বাসাবাড়ি দরকার। ঠিক আছে, এই শিক্ষক কর্মচারী থাকার জন্য বাসাবাড়ি কি দরকার? তখন দেখা যাবে যে ওইখানে বিভিন্ন পাড়াতে বিভিন্ন ধরনের ঘরবাড়ি কি হবে তৈরি হবে ওই শিক্ষক কর্মচারীদের ভাড়া দেওয়ার জন্য। তাহলে ঘরবাড়ি তৈরি করতে গিয়ে আবার ওই কিছু শ্রমিকদের কর্মসংস্থান হবে, তাদের আয় হবে, অর্থনীতিতে চাহিদার সৃষ্টি হবে। আবার এই ঘরবাড়ি ভাড়া দিয়ে ওই এলাকার লোকদের কি হবে? আয় হবে। এই আয়ের থেকে আবার চাহিদার কি হবে? সৃষ্টি হবে। শুধু তাই, ওই কলেজে কি ছাত্র ছাত্রীরা আসবে না? তারা কোথায় থাকবে? তাদের জন্য মেস দরকার না? তাদের জন্য তো ঘরবাড়ি দরকার। আবার এই ছাত্রছাত্রীরা তারা কি করবে? তাদের নোটগুলো ফটোকপি করবে না? ফলে ফটোকপির মেশিন তৈরি হবে, ফটোকপির ফটোস্টেট দোকান আসবে, তারপর সেখানে হোটেল আসবে, তারপর সেখানে কি হোটেল রেস্টুরেন্ট, সেখানে তোমার কি হবে? বই খাতার দোকান হবে, মানে একটা বাজার কি হয়ে যাবে? তৈরি হয়ে যাবে। কর্মসংস্থান সৃষ্টি হবে, চাহিদা সৃষ্টি হবে। তাহলে কি দেখা গেল? যে সরকার 100 কোটি টাকা ব্যয় করেছে, তার এফেক্ট হিসাবে ওই অঞ্চলে বিশাল কি হয়েছে? চাহিদার সৃষ্টি হয়েছে। তো এইভাবে সরকারি ব্যয়ের মাধ্যমে অর্থনীতিতে চাহিদা সৃষ্টি হয়। আরেকভাবে চাহিদা সৃষ্টি হতে পারে, সরকার মনে করো ইনকাম ট্যাক্স কি করলো? হ্রাস করলো। মনে করো আমার আয় ছিল 100 টাকা, হ্যাঁ, আমি ইনকাম ট্যাক্স দিতাম কত? আমার আয় ছিল 1000 টাকা, আমি ইনকাম ট্যাক্স দিতাম 200 টাকা। তাহলে ব্যয় কত? 800 টাকা। ঠিক আছে, এই 800 টাকা দিয়ে আমি কি করতাম? দ্রব্য এবং সেবার চাহিদা সৃষ্টি করতাম। সরকার ইনকাম ট্যাক্স কমিয়ে দিল, তাহলে 1000 টাকা থেকে এখন ইনকাম ট্যাক্স 100 টাকা। আমার কাছে ব্যয় হচ্ছে কত? 900 টাকা। এখন আমার দ্রব্য এবং সেবার চাহিদা সৃষ্টি করবে কত? 900 টাকা। তাহলে অর্থনীতির চাহিদা বাড়বে। তাহলে অর্থনীতি যদি সরকার ব্যয় বৃদ্ধি করে বা করের পরিমাণ কমিয়ে দেয়, তাহলে চাহিদা বাড়বে। সরকার যদি অর্থের যোগান যদি বাড়িয়ে দেয়, তাও কি হবে? চাহিদা বাড়বে। কিসের যোগান? অর্থের যোগান। কারণ অর্থের যোগান যদি বাড়িয়ে দেয়, তাহলে বিভিন্ন প্রসেসে, ব্যাংকিং প্রসেসের মাধ্যমে অর্থ জনগণের হাতে আসে, ব্যবসা প্রতিষ্ঠানের হাতে আসে, এবং এই অর্থটা দ্রব্য ক্রয়ের জন্য দৌড়ায়। ফলে দ্রব্য এবং সেবার চাহিদা কি হয়? সৃষ্টি হয়। অর্থনীতি যদি বিনিয়োগের পরিমাণ যদি বৃদ্ধি করা যেতে পারে, তাহলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে কি হবে? নতুন চাহিদার সৃষ্টি হবে। তাহলে চাহিদা বৃদ্ধি পাওয়ার অনেকগুলো কারণ আছে। আর এই সমস্ত কারণে চাহিদা যদি বৃদ্ধি পায়, তাহলে অর্থনীতিতে দাম স্তর বাড়বে, এবং এটাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ডিমান্ড পুল ইনফ্লেশন। এই মুদ্রাস্ফীতির পিছনে কারণটা হচ্ছে চাহিদা বৃদ্ধি পাওয়া। এই জন্য এইটা মুদ্রাস্ফীতির একটা চাপ, চাহিদা বৃদ্ধিটা একটা চাপ হিসাবে কি হয়েছে? কাজ করেছে। আশা করি আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আমরা বুঝতে পেরেছি। শুধু বুঝলে হবে না, এখন এটাকে আমাকে একটু চিত্রের মাধ্যমে কি করতে হবে? ব্যাখ্যা দিতে হবে। চিত্রের মাধ্যমে ব্যাখ্যা দিতে হবে। আসলে আমি চিত্রের মাধ্যমে কি করি? ব্যাখ্যাটা দিই। আমি চিত্রের মাধ্যমে ব্যাখ্যাটা দিচ্ছি। আর আরেকটা কথা একটু বলে রাখছি, রোববারে মানে 28 তারিখে, কয় তারিখে? 28 তারিখে আশা করি আবার মাইক্রো ইকোনমিক্সের বই, মাইক্রো ইকোনমিক্স মৌলিক বেসিক অর্থনীতি ফার্স্ট ইয়ারের জন্য, এটা সেকেন্ড ইয়ারও কাজে লাগবে অনেকটা। ঠিক আছে, কারণ ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার সিলেবাসে কি আছে? মিল আছে। বইটা কি হবে? আশা করি বের হয়ে যাবে। ঠিক আছে, আমার যে একটা গ্রুপ আছে অর্থনৈতিক কিছু সমস্যা এবং সমাধান গ্রুপ, সেখানে কিন্তু আমি ডিটেলস বলে দেবো বইটা কিভাবে পাওয়া যেতে পারে। বিশেষ করে যারা সিলেটের বাইরে আছো তারা অনলাইনে বইটা কি করতে পারবে? নিতে পারবে, অথবা যে ফোন করে একটা নাম্বারে, হ্যাঁ, বিকাশ পেমেন্টের মাধ্যমে তাদের কাছ থেকে নিতে পারবে। আর অনলাইনে যেটা হবে সেটা তোমার কাছে ডেলিভারি দেওয়ার পর তুমি কি করো? পেমেন্ট দিবা। আর সরাসরি ফোনের মাধ্যমে যদি নিতে চাও,
ঠিক আছে, বিকাশের তাহলে বিকাশ পেমেন্টের মাধ্যমে তোমার কাছে তারা কি করবে, পৌঁছে দেবে। ঠিক আছে, আশা করি আমি রোববারের পর একটা পোস্ট দেবো আমার অর্থনৈতিক কিছু সমস্যা এবং সমাধান গ্রুপে। এরপরে যদি দেখি এই বইটা সাকসেসফুল হয়েছে, তোমরা যদি সাড়া দাও, তাহলে ম্যাক্রো ইকোনমিক্সের উপর কি করব, সব কিছু তৈরি করা আছে, লেখার চেষ্টা মানে ছাপার আকারে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা যাক, হ্যাঁ, এই অ্যাগ্রিগেট সাপ্লাই, তারপর অ্যাগ্রিগেট ডিমান্ড, অর্থাৎ ভূমি অক্ষে অ্যাগ্রিগেট সাপ্লাই আছে, অ্যাগ্রিগেট ডিমান্ড আছে, আর কি ধরেছি, লম্ব অক্ষে দাম ধরেছি। এখন আসো এই রেখাটা হচ্ছে আমার কি অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। এখন দেখো এটা হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ। অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ, মনে করো এই কার্ভের নামটা হচ্ছে AD1। ওকে, এখন আমার অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ আর অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ কোন বিন্দুতে ছেদ করেছে, U1 বিন্দুতে ছেদ করেছে। ফলে আমার বাজারের দাম হচ্ছে OP1 আর উৎপাদনের পরিমাণ হচ্ছে OQ1। এইটাকে বলা হয় ভারসাম্য জাতীয় আয়। ভারসাম্য জাতীয় আয় মানে কি, যে অ্যাগ্রিগেট সাপ্লাই বা যে উৎপাদনে ওই উৎপাদনটা যখন চাহিদার সমান হয়ে যায়, তখন সেই উৎপাদনটাকে বলা হয় ভারসাম্য উৎপাদন বা ভারসাম্য জাতীয় আয়। বুঝছো? ধরুন আমি 1000 মণ ধান উৎপাদন করেছি, আমার অ্যাগ্রিগেট সাপ্লাই কত, 1000 মণ ধান। 1 মণ ধানের দাম মনে করো 2 টাকা, তা আমার অ্যাগ্রিগেট সাপ্লাই কত, 2000 টাকা। এবং দেখা গেল যে আমার অর্থনীতিতে এই 2000 টাকার ধানের কি রয়েছে, চাহিদাও রয়েছে। তাহলে অ্যাগ্রিগেট সাপ্লাই অ্যাগ্রিগেট ডিমান্ড পরস্পর সমান। তাহলে ওই 2000 টাকা ধান যেটা উৎপাদন করেছি এটা ভারসাম্য জাতীয় আয়। যদি অন্য কোনো দ্রব্য যদি উৎপাদন না করে, শুধু একটা ধান যদি কি করে উৎপাদন করে, এটাই ভারসাম্য জাতীয় আয়। আর যদি দেখা যায় না আমার যে 2000 টাকা ধান উৎপাদন করেছি, চাহিদা 2000 টাকার না, তার চেয়ে বেশি হতে পারে, কম হতে পারে, তখন 2000 টাকার ধান হচ্ছে আমার সামগ্রিক উৎপাদন, চাহিদা হবে 1500 বা 1800 বা 2200, অন্যটা হতে পারে। ঠিক আছে, কিন্তু যখন আমার এই সামগ্রিক যোগান আর সামরিক চাহিদা সমান হয়ে যাবে, তখন ওই সামরিক যোগান বা উৎপাদনটাকে বলা হয় ভারসাম্য জাতীয় আয়। আচ্ছা যাক, তা আমার যে উৎপাদনটা কত হয়েছে, OY1 OP1 দামে। কেন, এখানে অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই E1 বিন্দুতে ছেদ করেছে। ফলে E1 বিন্দুতে আমার অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ অনুযায়ী যে অ্যাগ্রিগেট ডিমান্ড হচ্ছে OY1 উৎপাদনের সমান। আবার অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভের E1 বিন্দু অনুযায়ী OP1 দামে অ্যাগ্রিগেট সাপ্লাই হচ্ছে OY1 পরস্পর সমান। অতএব এটা হচ্ছে আমার এই উৎপাদনটা, এই সামগ্রিক যোগানটাকে আমি আমার ভারসাম্য জাতীয় বলতে পারি। প্রশ্ন করছি, এটা কি পূর্ণনিয়োগ স্তরের জাতীয় আয়? উত্তর দাও। ভিডিওটা অফ করো, চিন্তা করো, উত্তর দাও। উত্তর হচ্ছে এটা পূর্ণনিয়োগ স্তরের জাতীয় আয় নয়। কেন নয়? কারণ এই ভারসাম্যটাও অর্জিত হয়েছে আমার অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভের ডান দিকে ঊর্ধ্বগামী অংশে, এবং একটু আগে বলেছি ডান দিকে ঊর্ধ্বগামী অংশে কি অপূর্ণ নিয়োগ বিদ্যমান। আশা করি বুঝতে পেরেছ। এখন মনে করো যে কোনো কারণে আমার অ্যাগ্রিগেট ডিমান্ড কি হলো, বৃদ্ধি পেল। একটু সুন্দর করে সমান্তরাল করে আঁকবে। কোনো কারণে আমার অ্যাগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি পেয়ে কি হলো, AD2 হলো। সেই কোনো কারণটা কি, সেই কোনো কারণটা হচ্ছে মনে করি অর্থনীতিতে সরকারের ব্যয় বৃদ্ধি পেয়েছে, অথবা অর্থনীতিতে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অথবা অর্থনীতিতে অর্থের যোগান বৃদ্ধি পেয়েছে, অথবা সরকার করের পরিমাণ কি করেছে, হ্রাস করেছে, অথবা মানুষের ভোগ অভ্যাসটা কি হয়েছে, ভোগের পরিমাণটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, বা মানুষের সঞ্চয় প্রবণতাটা কি হয়েছে, হ্রাস পেয়েছে। অথবা মনে করুন যে অর্থনীতিতে মানুষের সামাজিক নিরাপত্তা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তো সামাজিক নিরাপত্তা যদি বৃদ্ধি পায়, তাহলে মানুষ ভবিষ্যতের জন্য আর সঞ্চয়ের চিন্তাভাবনা কি করবে না, কারণ সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুবিধা সে পাবে তার রিটায়ারমেন্টে। ঠিক আছে, তখন সে বর্তমানে ভোগ কী করবে, বেশি করবে। ফলে সামরিক চাহিদা কী হবে, বাড়বে। সামরিক চাহিদা বাড়লে সামরিক চাহিদা রেখাটা উপরের দিকে শিফট হবে। কথা হয়েছে শিফট হয়ে AD2 হয়েছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার সামগ্রিক চাহিদার পরিমাণটা কত। OP1 দামে আমি এখানে বলছি P1F1। আমার সামরিক চাহিদা হচ্ছে P1F1। আশা করি বুঝতে পেরেছ। আর আমার যোগান কত, আমার যোগান রেখা তো এইটা নাকি, যোগান রেখা অনুযায়ী P1E1। প্লিজ তোমরা একটা কথা মনে রাখবে, আম গাছে আম ধরে, জাম গাছে কি ধরে, জাম ধরে।
তাহলে আম পেতে হলে আম গাছে যেতে হবে, জাম পেতে হলে জাম গাছে যেতে হবে। তাহলে সামগ্রিক চাহিদা পেতে হলে সামগ্রিক চাহিদা রেখাতে যেতে হবে, সামগ্রিক যোগান পেতে হলে সামগ্রিক যোগান রেখাতে যেতে হবে। এখন তোমার সামগ্রিক চাহিদা রেখা হচ্ছে AD2। সো OP1 নামের সামগ্রিক চাহিদা হচ্ছে P1 F1। কিন্তু যোগান রেখা তো তোমার কোনটা? AS আগের মতো আছে। তো এই যে এটা যোগান রেখার বিন্দু না, OP1 নামে সামগ্রিক যোগান হচ্ছে P1 E1। ফলে সামগ্রিক চাহিদা কতটুকু বেশি? E1 F1 বেশি। সামগ্রিক চাহিদা কতটুকু বেশি? E1 F1 বেশি। এই অতিরিক্ত সামরিক চাহিদা কি করবে? দাম স্তরের উপর চাপ দেবে, প্রেসার দেবে। এই অতিরিক্ত সামরিক চাহিদা প্রেসার দেবে কার উপর? দামের উপর কি করবে? প্রেসার দেবে দাম স্তরের উপর। ফলে অর্থনীতিতে দাম স্তর বাড়বে। ফলে অর্থনীতিতে কি হবে? অর্থনীতিতে দাম স্তর কি হবে? বাড়বে। ঠিক আছে, অর্থনীতিতে দাম স্তর বাড়বে। এই দাম স্তরটা বেড়ে কোথায় যাবে জানো? এই দাম স্তরটা বেড়ে এই যে এখানে যাবে। দাম স্তর বেড়ে কত হবে? OP2 হবে। এবং ভারসাম্য অর্জিত হবে কোথায় জানো? ভারসাম্য অর্জিত হবে এটা ধরো E2 বিন্দুতে। ভারসাম্য অর্জিত হবে E2 বিন্দুতে। এই যে OP1 হতে দাম বেড়ে OP2 হলো, এই যে দাম বৃদ্ধি পেল চাহিদা বাড়ার কারণে, এটাকে বলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। হ্যাঁ, আরো চিত্র আঁকতে হবে, কারণ আমরা কি বলেছি? মুদ্রাস্ফীতির সংজ্ঞাটা কি বলেছি? দীর্ঘদিন ধরে ক্রমাগত দাম বৃদ্ধির যে কার্য প্রক্রিয়াটা চলে সেটাকে মুদ্রাস্ফীতি বলে। আমি তো একটু দেখিয়েছি, হ্যাঁ, আরো দেখাতে হবে। মনে করো আরো চাহিদা বৃদ্ধি পেল, আরো চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে আমার চাহিদা রেখা হলো AD3। ঠিক আছে, এখন দেখো তো আমার কোন দামে? আমার OP2 দামে আমার কি হলো? আমার OP2 দামে, হ্যাঁ, আমার OP2 দামে চাহিদা বৃদ্ধি পেয়ে কত হয়েছে? P2 F2। যোগান রেখা তো সেম, তো যোগান কত? P2 E2। তাহলে অতিরিক্ত চাহিদা কত? E2 F2। এই অতিরিক্ত চাহিদা E2 F2 কাকে প্রেসার দেবে? দাম স্তরকে প্রেসার দেবে। যার ফলে দাম স্তর কত নির্ধারিত হয়েছে? দাম স্তর নির্ধারিত হয়েছে P0 দিলাম, হ্যাঁ, আর এখানে একটু দিই। এখানে হচ্ছে E2 বিন্দুতে E2 বিন্দুতে জাতীয় হচ্ছে OI2 বা উৎপাদন হচ্ছে OI2 এবং এটা অপূর্ণ নিয়োগ স্তরের। ঠিক আছে, আর এখানে কত? OY। কোন বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে? E3 বিন্দুতে। ঠিক আছে, E3 বিন্দু। এই যে অতিরিক্ত চাহিদা কত ছিল? E2 F2। ফলে দামটা বাড়বে। দামটা বাড়লে এই চাহিদাটা কিছু কমে আসবে, এই যে এই বাম দিকে চলে আসবে। এই যে এখান থেকে এখানে চাহিদা কমবে না, দেখো তো, হ্যাঁ, E3-তে এসে কার সমান হবে? যোগানের সমান হবে। এই যে P0 E3 চাহিদা রেখা অনুযায়ী চাহিদার পরিমাণ, যোগান রেখা অনুযায়ী যোগান P0 E3 নতুন ভারসাম্য হয়েছে E3 বিন্দুতে। এই যে জাতীয় OY, এটা কি অপূর্ণ নিয়োগ স্তরে জাতীয় হয় না? এটা অপূর্ণ নিয়োগ স্তরে জাতীয় হয় না, কারণ এই বিন্দুতে আমরা জানি যোগান রেখা এখান থেকে লম্বকের সমান্তরাল হয়ে গেছে, অথবা এটা পূর্ণ নিয়োগ স্তরের কি জাতীয় হয়। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা ব্যাখ্যা দিলে কাজ শেষ। মনে করো সামগ্রিক চাহিদা আরো বৃদ্ধি পেল, আরো বৃদ্ধি হল। সরকার যে দেখো এইভাবে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এইভাবে সামরিক চাহিদা বাড়ার কারণে অর্থনীতিতে OI1 জাতীয় বেকারত্ব ছিল, OI2 জাতীয় বেকারত্ব আছে, কিন্তু পূর্বের চেয়ে OI এর চেয়ে এখানে বেকারত্বটা কি কম, যেহেতু উৎপাদন বেড়েছে, নিয়োগ বাড়বে, নিয়োগ বাড়লে বেকারত্ব কমবে। আর এখানে কি দেখলাম? যে ইনফ্লেশনের মাধ্যমে যখন দাম স্তর অপিরট হয়েছে, এখানে পূর্ণ নিয়োগ স্তরে জাতীয় OYF অর্জিত হয়েছে, বেকারত্ব নাই। অর্থনীতি হতে বেকারত্ব কি হয়ে গেছে? চলে গিয়েছে। তাহলে কি দেখলাম? যে মুদ্রাস্ফীতি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অর্থনীতিতে বেকারত্ব দূর করে পূর্ণ নিয়োগ কি করে আনে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে মনে করো এই যে পূর্ণ নিয়োগের পর আরো চাহিদা বৃদ্ধি পেল। চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে আমার অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ কত হয়ে গেল? AD4 হয়ে গেল। এই অবস্থায় ওই যে কি বলেছি, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে।
আম পেতে হলে আম গাছের নিচে যেতে হবে, জাম পেতে হলে জাম গাছের নিচে যেতে হবে, ঠিক কিনা? তাহলে চাহিদা পেতে হলে চাহিদা রেখায় যেতে হবে, যোগান পেতে হলে যোগান রেখায় যেতে হবে। অপিনট দামে চাহিদা কত? এখন চাহিদা রেখা AD4, অতএব আমাকে কোথায় যেতে হবে? চাহিদা রেখাতে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এবং এক্ষেত্রে আমার চাহিদার পরিমাণ হচ্ছে কত? P0 F3, আর যোগান রেখা অনুযায়ী যোগান কত? P0 E3। অতিরিক্ত চাহিদা কত? E3 F3। এই অতিরিক্ত চাহিদা কার উপর প্রেসার দেবে? দামের উপর। কার উপর? দামের উপর, ঠিক আছে। এবং দাম বেড়ে কোথায় চলে আসবে? এই E4 বিন্দুতে দামটা বাড়বে, বেড়ে এটা হয়ে যাবে কত? দাম বেড়ে হয়ে যাবে OP3। OP3 হবে, দামটা বেড়ে কত হয়ে যাবে? OP3। এখন দেখো তো E4 বিন্দুতে চাহিদা P3 E4 চাহিদা রেখা অনুযায়ী, যোগান রেখা অনুযায়ী যোগান P3 E4 পরস্পর সমান, ঠিক আছে। এবং এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে আগের যে মনে করো দামগুলো যখন বৃদ্ধি পেয়েছে তখন আমার উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে, কিন্তু এখন দাম স্তর বৃদ্ধি পাওয়ার কারণে E3 বিন্দুতে যে উৎপাদন E4 বিন্দুতে একই উৎপাদন, যেহেতু অর্থনীতিতে পূর্ণ নিয়োগ সেহেতু উৎপাদন বাড়ানোর কোনো সুযোগ নাই, যার ফলে এই দাম স্তর বৃদ্ধির মাধ্যমে এই অতিরিক্ত চাহিদাটা কি হয়ে গেছে? E4 বিন্দুতে উঠে গেছে। আগে যখন দাম স্তর বৃদ্ধি পেয়েছে তখন দুটো জিনিস ঘটেছে। এই যে ধরো এই বিন্দু থেকে এই যে এই বিন্দুতে যোগান ছিল আর এই বিন্দুতে চাহিদা ছিল, যখন দাম স্তর বাড়ছে চাহিদাটা কমে F2 থেকে E3 তে আসছে, আবার দাম স্তর বাড়ার কারণে যোগান E2 থেকে বেড়ে E3 তে গেছে, অর্থাৎ চাহিদা কমছে যোগান বাড়ছে, দুটো জিনিস, অর্থাৎ চাহিদা কমছে যোগান বাড়ছে, ক্লিয়ার। এখন কি হয়েছে? দাম স্তর বাড়ার কারণে এই পুরা অতিরিক্ত চাহিদাটা কি হয়ে গেছে? কমে আসছে, কমে E4 বিন্দুতে এই চাহিদা যেটা বেড়ে গিয়েছিল E4 বিন্দুতে এই বাড়াটা শেষ হয়ে গেছে। কার কারণে? দাম বাড়ার কারণে। এখন আসো ফিনিশিংটা কি? ফিনিশিংটা হচ্ছে এই চিত্র বিশ্লেষণ হতে দেখা যাচ্ছে যে দাম OP1 হতে OP2, এই চিত্র বিশ্লেষণ হতে দেখা যাচ্ছে যে দাম OP1 হতে OP2 OP0 OP3 তে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং এক্ষেত্রে দাম স্তর বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে চাহিদা বৃদ্ধি। এইটা কি বলা হয়? ডিমান্ড পুল ইনফ্লেশন বা চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। এখন আসো, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি, লক্ষ্য রাখো, খুবই ইম্পর্টেন্ট, এবং এটা ভাইবাতে তোমাকে জিজ্ঞেস করতে পারে, খুবই ইম্পর্টেন্ট কথা। সেটা কি? সেটা হচ্ছে যে তোমার এই চাহিদা বৃদ্ধি যেহেতু মুদ্রাস্ফীতি ডিমান্ড পুল ইনফ্লেশনকে কেস দুটো অংশে বিভক্ত করেছেন। কেস কয়টা অংশে বিভক্ত করেছেন? দুটো অংশে। দেখো, এটা হচ্ছে পূর্ণ নিয়োগ, E3 পর হচ্ছে পূর্ণ নিয়োগ, আর E3 পর্যন্ত কি? অপূর্ণ নিয়োগ। যে E3 পর্যন্ত যে ইনফ্লেশনটা হয়েছে তখন অর্থনীতি কি ছিল? অপূর্ণ নিয়োগ ছিল, অপূর্ণ নিয়োগ ছিল। এক্ষেত্রে এই মুদ্রাস্ফীতিটাকে কেন্স বাধাজনিত মুদ্রাস্ফীতি বলেছেন। এই মুদ্রাস্ফীতিকে কেন্স কি বলেছেন? এই E1 থেকে E3 পর্যন্ত যে মুদ্রাস্ফীতি হয়েছে সেটাকে লর্ড ম্যানার্ড কেন্স বাধাজনিত মুদ্রাস্ফীতি বলেছেন। বাধাজনিত মুদ্রাস্ফীতি অর্থাৎ চাহিদা বৃদ্ধির জনিত মুদ্রাস্ফীতির একটা অংশ হচ্ছে বাধাজনিত মুদ্রাস্ফীতি, সেটা E1 থেকে E3। কেন বাধাজনিত মুদ্রাস্ফীতি? কারণ এখানে মুদ্রাস্ফীতিটা বাধাপ্রাপ্ত হয়েছে। কেন বাধাপ্রাপ্ত হয়েছে একটু ব্যাখ্যা করি। কারণ চাহিদা বাড়ার কারণে তো দাম বাড়ার কথা, কিন্তু পাশাপাশি যদি যোগান বাড়ে তাহলে দামটা কি কমার কথা না? সাপ্লাই বাড়লে দামটা কি হয়? কমে যাওয়ার কথা না? যখন যে উৎপাদন, যখন শীতকালে প্রথম দিকে দাম বেশি থাকে, এরপর সবজির সাপ্লাইটা যখন বেড়ে যায় তখন দামটা কি হয়? কমে আসে না? দামটা কমে আসে। তাহলে এখানে চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে দামটা যেভাবে বাড়ার কথা ছিল, সাপ্লাই বাড়ার কারণে, অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ থাকার কারণে এবং
এক্সেস ক্যাপাসিটি, অতিরিক্ত উৎপাদন ক্ষমতা থাকার কারণে সাপ্লাই বাড়ানোটা কি হয়েছে, সম্ভব হয়েছে। আর এই সাপ্লাই বাড়ার কারণে দাম স্তর বৃদ্ধিটাকে কিছুটা টেনে রেখেছে, অর্থাৎ দাম স্তর ইচ্ছে মতো বাড়তে পারে নাই, তুলনামূলকভাবে কম বেড়েছে, এই জন্য এটাকে বলা হয় বাধাজনিত মুদ্রাস্ফীতি। তুমি দেখো যে এই যে কোথায় ইনর থেকে ইটু বিন্দুতে এই F1 বিন্দুটা কিন্তু এখানে অনেকের আবার বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। F1 বিন্দুটা কোনটা, এইটা, হ্যাঁ জি। এই দেখো এই E1 বিন্দুতে যখন দাম স্তর বাড়ছে, এই যে সাপ্লাই কার্ভ দেখেছো, এই সাপ্লাই কার্ভের E1 থেকে E2 বিন্দুতে কি হয়েছে, এই সাপ্লাইটা এখান থেকে বাড়ছে না, কতটুকু বাড়ছে, এই এতটুকু সাপ্লাই বাড়ছে। এই সাপ্লাই বাড়ার কারণে দামটা কি হবে, কিছুটা কমে আসবে না। আবার দেখো E2 থেকে E3 বিন্দুতে, হ্যাঁ E2 থেকে E3 বিন্দুতে এই যে দাম P2 থেকে P0 হয়েছে, এখানে E2 থেকে E3 বিন্দু সাপ্লাই কতটুকু বাড়ছে, এই এতটুকু কি হয়েছে, সাপ্লাই বাড়ছে না। এই সাপ্লাই বাড়াটা কি হয়েছে, দাম স্তর বৃদ্ধিটাকে কি করছে, বাধাপ্রাপ্ত করেছে না। এই জন্য যখন অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ বিদ্যমান থাকে, তখন অর্থনীতিতে এক্সেস ক্যাপাসিটি যদি থাকে, তখন দাম স্তর বৃদ্ধি পেলে উৎপাদনকারীরা উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে। এই উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলে দাম স্তরের বৃদ্ধির গতিটা কিছুটা মন্তর হয়ে যায়। এটাকে লর্ড মেনার্ড কেইন্স বাধাজনিত মুদ্রাস্ফীতি বলেছেন। আচ্ছা, যখন অর্থনীতিতে ইথিরি বিন্দুতে পূর্ণ নিয়োগ অর্জিত হয়, তখন যে অতিরিক্ত চাহিদা থাকে, এই অতিরিক্ত চাহিদার কারণে দাম স্তর যেটা কি হয়, বৃদ্ধি পায়। সেই দাম স্তর বৃদ্ধিটাকে টেনে ধরার জন্য, কমিয়ে আনার জন্য যোগান কোনো ভূমিকা পালন করতে পারে না। কারণ যোগান যদি বাড়ানো যেত, তাহলে দাম স্তর বৃদ্ধির প্রক্রিয়াটা কিছুটা কি হতো, কমে আসতো। কিন্তু পূর্ণ নিয়োগ স্তর, যখন এখানে পূর্ণ নিয়োগ স্তর অর্জিত হয়েছে, সেহেতু সেখানে যোগান বাড়ানোর কোনো সুযোগ থাকে না। ফলে ঠিক চাহিদা বৃদ্ধি অনুযায়ী দাম স্তর এই E3 থেকে E4 বিন্দুতে অতিরিক্ত পরিমাণ, অতিরিক্ত কি হয়, বৃদ্ধি পায়। এই যে P0 থেকে P3 অতিরিক্ত বৃদ্ধি পায়। এই পুনর্নিয়োগের পর যে মুদ্রাস্ফীতি ঘটে, পুনর্নিয়োগের পর যে মুদ্রাস্ফীতি ঘটে, অর্থনীতিবিদ লর্ড মেনার্ড কেইন্স সেটাকে প্রকৃত মুদ্রাস্ফীতি বলেছেন, যেটা ইংরেজিতে বলে ট্রু ইনফ্লেশন। কি বলে, ট্রু ইনফ্লেশন। অর্থনীতিবিদ জন মেনার্ড কেইন্স এটাকে বলেছেন ট্রু ইনফ্লেশন। আশা করি কথাটা বুঝতে পেরেছ। তাহলে অপূর্ণ নিয়োগ লিখে রাখো, অপূর্ণ নিয়োগ পর্যন্ত যে ইনফ্লেশনটা হয়, সেটা হচ্ছে বাধাজনিত ইনফ্লেশন। আর পূর্ণ নিয়োগের পর যে ইনফ্লেশনটা হয়, সেটা হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি কেইন্সের ভাষায়। তা আজকের যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আলোচনা করলাম, সেটা থেকে কি কি পয়েন্ট দেখলাম। একটা পয়েন্ট আমরা দেখলাম যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এটা চাহিদা বাড়ার কারণে হয়। 2 নাম্বার আমরা কি দেখলাম, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণে অর্থনীতি যদি বেকারত্ব থাকে, তাহলে পূর্ণ নিয়োগ অর্জিত হয়। তারপরে দেখলাম যে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ হওয়ার আগ পর্যন্ত যে মুদ্রাস্ফীতিটা যোগান বৃদ্ধি পাওয়ার কারণে কিছুটা বাধাগ্রস্ত হয়, এটা হচ্ছে বাধাজনিত মুদ্রাস্ফীতি। অর্থনীতিতে পূর্ণ নিয়োগের পর যদি চাহিদা বৃদ্ধি যদি পায়, তাহলে যোগান বাড়ানো সম্ভব হয় না, চাহিদা অনুযায়ী দাম স্তর কি হয়, অতিরিক্ত বৃদ্ধি পায়। এটাকে বলা হয় প্রকৃত মুদ্রাস্ফীতি বা ট্রু মুদ্রাস্ফীতি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আলোচনা করেছি। 3 নম্বর ক্লাস আমি কি করব, যোগান বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আলোচনা করব। যখন তোমাকে বলবে মুদ্রাস্ফীতির চাপ আলোচনা করো, এভাবে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আলোচনা করবে। আমি যে যোগান রেখা আছে প্রথমে অঙ্কন করে দেখিয়েছি, বুঝিয়েছি, ওগুলো আলোচনা করার প্রয়োজন নেই, বোঝানোর জন্য বলেছি। এই চিত্র যা বলেছি এইভাবে ব্যাখ্যাটা কি করবে, দেবে, ঠিক আছে। তারপরে আগামী ক্লাসে যোগান বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আলোচনা করবো, চাপ আলোচনা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর যখন পার্থক্য আলোচনা করব, তখন এই এখান থেকে যে পয়েন্টগুলো পেয়েছি, আর তোমার খরচ বৃদ্ধিজনিত যে মুদ্রাস্ফীতি আগামী ক্লাসে যেটা আলোচনা করব, সেখান থেকে আমি একটু আগে যোগান বৃদ্ধিজনিত বলেছি, খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আগামী ক্লাসে আলোচনা করব। আচ্ছা, তাহলে চাপের মানে মুদ্রাস্ফীতির চাপের আলোচনাটা শেষ হয়ে যাবে। এরপরের ক্লাসে কি করব, এখান থেকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির যে পয়েন্টগুলো পেয়েছি, আগামী ক্লাসে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির যে পয়েন্টগুলো পেয়েছি, ওই দুইটার আলোকে চাহিদার খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ভিতরে পার্থক্যটা কি করব, আলোচনা করে ফেলবো। আবারও বলছি যে ক্লাসগুলো একটু কি করো, মন দিয়ে কি করো দেখো। আমাদের কিন্তু
ওই ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্সে বেশি সময় দিই, ওইখানে পাস করতে পারি। আর ম্যাক্রো আর মাইক্রোতে আমাদের একেবারে খারাপ অবস্থা, অনেকেই কী করি, ফেল করি, নাহলে ডি পাই, সি পাই। ম্যাক্রো মাইক্রোতে একটু সময় দিতে হবে, এখনও সময় আছে। সবাই চেষ্টা করো, পরিশ্রম করো, ইনশাল্লাহ পরিশ্রম করলে অবশ্যই রেজাল্ট পাবে। সবাইকে ধন্যবাদ।